أعوذ بالله من الش- চলে আসলাম নাস্তা কইরা। ঠিক আছে, কে কে এসছো দেখি। ওয়ালাইকুম সালাম, গুড মর্নিং। সে তো অনেক আগেই হয়েছে ভাই আমার। ফেরদৌস শাম্মী, ওয়ালাইকুম সালাম। এইবার ফার্স্ট মানে কি? তুর্য, ওয়ালাইকুম সালাম। কি নাস্তা করলেন ভাই? আজকে কি নাস্তা করেছি জানো? আলু ভর্তা, বাঙালির প্রধান খাবার, ভাত আর ঘি। কি যে মজা এতটুকু একটু ভাত খাওয়া। হ্যাঁ, ও হেভি লাগলো। দিয়ে চা খাইলাম, চলে আসলাম। তোমার ভাবির সাথে একটু কথা বললাম যে কোনো কেনাকাটা লাগবে কি না। মসুর ডাল কিনতে হবে, আর হচ্ছে কি কিনতে হবে বললো? আমার ছোট ব্যাটার স্যান্ডেল কিনতে হবে। ইয়েস, চলে আসলাম ভাই। ওয়েলকাম। মহাসিনা মিম, আমি আজ লেট করি নাই। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। গরম লাগছে, একটু এসিটা দিই। আমরা আজকে কিছু বিবিধ প্রবলেম সলভ করব। হ্যাঁ, হলুদ ভর্তা খুব ভালো লাগে, বাহ আলহামদুলিল্লাহ। আর কয়টা কম্বিনেশনের ক্লাস লাগবে? আজকের পরে আর একটা। আজকে আমি কিছু প্রবলেম সলভ করব শুধু। লেখো ফার্স্ট প্রবলেম। এগুলো অনেকে প্রবলেম আমাকে দিয়েছে, আমি অ্যাপ্রুভাল করিনি, কারণ ততক্ষণ পর্যন্ত আমি এগুলো শেখাইনি বলে অ্যাপ্রুভাল করিনি আসলে। একটা প্রশ্ন হচ্ছে, লেখো এ, বি এবং সিকে অর্থাৎ আবুল, বাবুল এবং কাবুলকে কতভাবে 12খানা বই দেওয়া যায় যেন এ এবং বি একত্রে সি এর দ্বিগুণ সংখ্যক বই পায়। ওকে, তাহলে প্রশ্নটা লেখো। আবুল, বাবুল, কাবুলকে 12খানা বই কতভাবে দেওয়া যায় যেন, এটা আমাকে এক স্টুডেন্ট প্রবলেম দিয়েছিল ইনবক্সে, যেন এ এবং বি একত্রে, যেন আবুল ও বাবুল একত্রে কাবুলের দ্বিগুণ পায়, কাবুলের দ্বিগুণ পায়। রাইট? কি ক্লিয়ার? অর্থাৎ আবুল এবং বাবুল মিলে যে কটা বই পাবে সেটা যেন কাবুলের থেকে দ্বিগুণ হয়। তার মানে কি? এখানে আমি বলতে পারি যে আবুল, বাবুল এবং কাবুল মিলে পাবে 12টা বই। সোজা হিসাব, আবুল, বাবুল এবং কাবুল মিলে পাবে 12টা বই। এটা একটা শর্ত। এখানে দুটা শর্ত আছে যে আমি 12টা বই আবুল, বাবুল, কাবুলের মধ্যে দেব। তার মধ্যে আবুল এবং বাবুল পাবে একত্রে কাবুলের দ্বিগুণ। তার মানে এখানে আর একটা কন্ডিশন, যে এটা 1 নম্বর কন্ডিশন, এটা 2 নম্বর কন্ডিশন। আবুল
প্লাস বাবুল এরা দুইজন মিলে পাবে কাবুলের দ্বিগুণ, এইটা রাইট। এর অর্থ দেখো, আমি যদি এখন বলি যে এটা একটা শর্ত, এটা একটা শর্ত, আবুল আর বাবুল মিলে দুটা কাবুল, তাই কি না? তাহলে এখানে যদি আমি 1 নম্বর ইকুয়েশনে a প্লাস বি কে বসিয়ে দিই, তাহলে 2c প্লাস সি ইকুয়াল টু 12। অতএব কাবুল পাবে 4টা বই, দেখেছ? আর আবুল আর বাবুল মিলে পাবে 8টা বই। ওকে, খুবই সুন্দর একটা প্রশ্ন। আমি কনফার্ম হয়ে গেছি যে কাবুল সবসময় 4টা বই পাবে। কাবুলকে 4টা বই দেওয়ার পরে বাকি 8টা বই আবুল এবং বাবুলকে মিলিয়ে দিতে হবে, রাইট? কিন্তু কাহিনী দেখো, কাবুলের ক্ষেত্রে কিন্তু 4টা বউ ফিক্সড হয়ে গেল, ওকে? আর আবুল আর বাবুল মিলে 8টা বউ, ওকে? আবুল আর বাবুলের কয়টা বউ থাকবে এইটা কিন্তু প্রশ্নে বলা নাই, বলা আছে আবুল আর বাবুলের বউয়ের সংখ্যা হবে কাবুলের বউয়ের সংখ্যার দ্বিগুণ। তাহলে কাবুলের এখানে বউ 4টা, তাহলে আবুল আর বাবুলের বউ হবে 8টা। কিন্তু আবুলের 0টা বউ থাকতে পারে, কাবুলের একারই আবুলের 0টা বউ আর বাবুলের 8টা বউ থাকতে পারে, রাইট? তাহলে আমরা কি করতে পারি এখন? তাহলে দেখো, প্রথমত আমি কাবুলের জন্য 4টা বউ, অর্থাৎ আমি যদি এইভাবে চিন্তা করি, এখন আমি একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আবুলের বউ, বাবুলের বউয়ের সংখ্যা আর কাবুলের বউয়ের সংখ্যা। আগে কাবুলের বউ, আগে কাবুলকে দিতে হবে, আগে কাবুলেরকে 4টা বউ দিয়ে দিতে হবে, রাইট? কারণ ওর জন্য 4টা ফিক্সড। তাহলে আগে কাবুলকে 4টা বউ দিলাম, আবুলকে 0টা, বাবুলকে 8টা বউ দিলাম, রাইট? এবার আসো, কাবুলকে তো সবসময় 4টা, আবুলকে 1টা, বাবুলকে 7টা, রাইট? একে তো 4টা বউ দিতেই হবে, একে 2টা বউ, এখানে 6টা বউ, এইভাবে চলতে চলতে একে 4টা বউ, এখানে 8টা বউ আবুলকে দিব আর বাবুলকে 0টা বউ দিব, রাইট? শেষ, অঙ্ক শেষ। অতএব বইগুলো ভাগ করে দেওয়ার উপায় ইকুয়াল টু, এভাবে লিখবা, বইগুলো ভাগ করে দেওয়ার উপায় ইকুয়াল টু, আগে কাবুলের জন্য 4টা বাছাই করো, আগে কাবুলকে 4টা দিয়ে দিবা 12টার মধ্যে। তাহলে 12টার মধ্যে 4টা বউ আগে কাবুলকে দিয়ে দাও, 12c4, ওকে? ইন্টু আবুলকে দাও 0টা, 8c0, রাইট? 0টা, বাবুলকে দিবা কয়টা? 8c8। এবার আসো, ওটা লেখার দরকার নাই, আমি কাবুলের জন্য 4টা বউ বাছাই করার পরে যে 8টা বউ থাকবে, ওই 8টা বউ আবুল আর বাবুলের মধ্যে ভাগ করে দেব। আবুল যদি পায় 0টা, বাবুল পাবে 8টা, তাহলে আবুল 0টা বাছাই করলে বাকি 8টা তো বাছাই করার দরকার নাই, 8টা বউ এমনিতেই বাবুলের কাছে চলে যাবে, রাইট? অথবা এবার দেখো, 12c4 এটা কাবুলের বউ, আবুল নিল 1টা বউ, বাস। তাহলে বাবুলের কাছে 7টা বই এমনিতেই চলে যাবে, ওটার বাছাই করা লাগবে না কিন্তু। অথবা এইরকম ভাবে 12c4 ইন্টু 8c2, এইভাবে চলতে চলতে 12c4 ইন্টু 8c8। শোনো, এখানে কিন্তু আমি একটা জিনিস উজ্জ্ব রাখেছি, লিখিনি সেটা। অ্যাকচুয়ালি প্রত্যেকটা পদে এরকম হতো, 12টা থেকে কাবুল 4টা নিয়ে যাওয়ার পরে বাকি 8টা থেকে আবুলের জন্য 0টা, বাকি আবার 8টা থেকে বাবুলের জন্য 8টা, এটা হতো আসলে। 12c4 প্রথমত 12টা বউ ছিল, তার মধ্যে 4টা বউ দিয়েছি কাবুলকে, আবুলকে কোনো বউ দিইনি, বাকি 8টা থেকে 8টা বউ দিয়েছি মানে বাবুলকে। কি ক্লিয়ার? এটা আবুলকে দিয়েছি, এটা বাবুলকে দিয়েছি, এটা কাবুলকে দিয়েছি। কি ক্লিয়ার? দ্বিতীয় কেস কিন্তু এটা হতো, কাবুলের 4টা বউ দিতাম, তারপরে বাকি 8টা থেকে আবুলকে দিতাম 1টা, বাকি 7টা থেকে বাবুলকে দিতাম 7টা। এটা মানে কিন্তু 1 আসলে, 7 মানে 1। কি ক্লিয়ার তোমরা? এ ভাই ক্লিয়ার? ভাইয়া কোশ্চেনে বই ছিল, বউ না। ও আচ্ছা আচ্ছা, সরি, জীবনটা বউময়।
আচ্ছা হইলো আর কি, তোমরা বুঝেছো কিনা সেটা বলো। হয়েছে? তাহলে অতএব অ্যান্সার কি হবে আসলে? আরে এমনি মজা করলাম, তোমাদের সাথে মজাও করতে পারবো না। এটা ইকুয়াল টু 12C4 কমন, 12C4 কমন নিলে 8C0 প্লাস 8C1 প্লাস 8C2 প্লাস এভাবে চলতে চলতে 8C8। এটার ক্যালকুলেশন আসবে 2 টু দি পাওয়ার 8। তাহলে 12C4 ইন্টু 2 টু দি পাওয়ার 8, এটা অ্যান্সার। এইভাবে রাখতে পারো, ক্যালকুলেটারে বসাতে পারো। কে ক্লিয়ার? তাহলে অঙ্কের আর কোনো সমস্যা থাকলো না? মরি গো আমি এই ফাগুনে, আমি প্রেমকে জানি না, আমি প্রেমকে বুঝি না, শুধু দেখে দেখে মন যায় পুরে। আরেকটা প্রশ্ন লেখো, 1 হতে 30 সংখ্যাগুলোর পূর্ণ সংখ্যাগুলোর যে 3টি সমষ্টি জোড় তাদের কতভাবে বাছাই করা যায়? 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর পূর্ণ সংখ্যাগুলো হতে পূর্ণ সংখ্যাগুলো হতে পূর্ণ সংখ্যাগুলো হতে যে 3টি সংখ্যার সমষ্টি, যে 3টি সংখ্যার সমষ্টি জোড় তাদেরকে কতভাবে বাছাই করা যায়? তাদেরকে কতভাবে বাছাই করা যায়? ওকে, এটা খুব সুন্দর প্রশ্ন। 1 থেকে 30 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো হতে 3টা সংখ্যা বাছাই করতে হবে যাদের যোগফল হবে জোড়, রাইট? ইউ হ্যাভ টু জানতে হবে যে কখন 3টা সংখ্যার যোগফল জোড় হয়। কি কি? 3টি জোড় সংখ্যার যোগফল জোড় হয়। 1 নম্বর কেস। তাহলে তোমাকে আগে বলতে হবে 1 থেকে 30 পর্যন্ত, এভাবে উত্তরটা লিখতে হবে। 1 থেকে 30 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে 15টি, আর বিজোড় সংখ্যা আছে 15টি, রাইট? এখন তোমার ফিলিংস নিয়ে আসতে হবে। তোমার এখান থেকে এমন 3টা সংখ্যা বাছাই করতে হবে যাদের যোগফল হবে জোড়। কখন 3টা সংখ্যার যোগফল জোড় হয়? যদি তোমার বাছাইকৃত 3টা সংখ্যাই জোড় হয়, অথবা 2টা বিজোড় 1টা জোড়, 2টা বিজোড় আর 1টা জোড় সংখ্যার যোগফল বিজোড় হয়, রাইট? তাহলে কেস 1, যে কেস 1-এ লিখবা যে 3টি জোড় সংখ্যার যোগফল জোড় হয়, 3টি জোড় সংখ্যার যোগফল জোড় হয়। তাহলে বলো এখানে কয়টা জোড় সংখ্যা আছে? 15টা। তাহলে 15টার মধ্যে যে কোনো 3টা বাছাই করব। তাহলে এক্ষেত্রে 3টি সংখ্যা বাছাই করার উপায়, এক্ষেত্রে 3টি সংখ্যা বাছাইয়ের উপায় ইকুয়াল টু 15C3। এটা কেস 1।
কেস 2 কি বলো? দুটা বিজোড় একটা জোড়। কেস 2 এটা লিখতে হবে, দুইটি বিজোড় ও একটি জোড় সংখ্যার যোগফল জোড় হয়। বুঝছে? অতএব এক্ষেত্রে তিনটি সংখ্যা বাছাইয়ের উপায়, এক্ষেত্রে তিনটি সংখ্যা বাছাইয়ের উপায় সমান বলো। বিজোড় লাগবে দুইটা, বিজোড় আছে 15টা, 15টা থেকে যে কোনো দুইটা বাছাই করার উপায় 15c2 ইন্টু জোড় আছে 15টা, যে কোনো একটা নিতে হবে 15c1। অ্যান্সার হবে এইটা প্লাস এইটা। কি ক্লিয়ার ভাইজান? কি ক্লিয়ার? তোমরা নিজেদের মধ্যে এত কথাবার্তা বলো, আমার টু টু দি পাওয়ার 8 কিভাবে হলো? হাই 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 হাই, মেহেদি হাসান, শাহরিয়ার হাসান বলছে 2 টু দি পাওয়ার 8 কিভাবে হলো? হাই হাই হাই, এটা তো আমাকে বোঝাতে হবে, নইলে তো ছেলেমেয়েরা বলবে ভাইয়া অঙ্ক বোঝাতে পারে না। আমি তোমাদেরকে কোনো এক জন্মে শিখাইছিলাম NC1 প্লাস NC2 প্লাস NC3 এরম করতে করতে যদি NCN হয়, এইটা ইকুয়াল টু হতো 2 টু দি পাওয়ার n-1, রাইট? এটা আমি শিখাইছি, তোমাদেরকে প্রমাণও করাইছি কোনো একটা ক্লাসে, দেখো। এবং এটা কি মিন করে? এক বা একাধিক জিনিস বাছাই করা মিন করে। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে এক বা একাধিক জিনিস বাছাই করার উপায়, রাইট? তো ভাইয়ের আমার, এটাই যদি আমি এখান থেকে লিখতাম যে NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 এভাবে চলতে চলতে NCN, তাহলে এটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n-1 প্লাস NC0। উভয় পক্ষকে NC0 দ্বারা যোগ করেছি। আরে পাগলা, NC0 মানে 1, আর এর মানে কেন 1? NC0 ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r 0 ফ্যাক্টোরিয়াল, n-r, তাহলে 0 ফ্যাক্টর মানে তো 1, এটা তো n ফ্যাক্টর কাটা গিয়ে 1 হয়। এই প্লাস 1 আর এই মাইনাস 1 কাটি কুচি 2 টু দি পাওয়ার n হয়। বুঝছে? কে ক্লিয়ার? এবার কে ক্লিয়ার? উনিশশো 52 সালে শিখাইছিলাম, হ্যাঁ 100% 1952 সালের আগের সালে। এবং এই যে 2 টু দি পাওয়ার n, এটার একটা ফিলিংস আছে খুব। তো 9 10-এ তোমার টিচাররা শিখাইছে যে একটা সেট, হ্যাঁ তোমার 9 10-এ ভাইরা কি শিখাইছে, শিক্ষকরা কি শিখাইছেন যে একটা সেট 1 2 3, এর মোট উপসেট কয়টা? ঠিকই তো বলেছে 2 টু দি পাওয়ার 3টা, সূত্র লিখে দিতে স্যারেরা। কেন এটা? এটার ফিলিংস নিয়েছিল কি? এটার ফিলিংস আছে একটা, ফিলিংসটা হচ্ছে এরকম, এখান থেকে 3টা উপাদান থেকে কোনো উপাদান না নিয়ে উপসেট গঠনের উপায় 3C0। পাগলারা, 3C0 কোন উপাদান না নিয়ে উপসেট গঠনের উপায় মানে ফাঁকা সেট। একটা করে উপাদান নিয়ে উপসেট গঠনের উপায় 3C1। এই 3C1 এর মধ্যে 3টা আছে, কি কি আছে জানো? 1 একটা উপসেট, 2 একটা উপসেট, 3 একটা উপসেট, আর এখানে কি আছে? ফাঁকা সেট। 2টা করে উপাদান নিয়ে উপসেট গঠনের উপায় 3C2, যে কোনো 2টা করে, অর্থাৎ 1 2 একটা উপসেট, 1 3 একটা উপসেট, 2 3 একটা উপসেট। কি বলো? 3C2 মানেও 3।
এবার 3টা করে উপাদান নিয়ে উপসেট 3C3 মানে 3টা উপাদান আছে, 3টা উপাদান নিয়ে উপসেট 1 2 3। দেখো তো একটার যোগফল মোট উপসেটের সংখ্যা, একটা আর 3টা 4টা আর 3টা 7টা আর একটা 8টা। আর আমরা জানি 3C1 থেকে 3C3 পর্যন্ত এইটা মানে 2 টু দি পাওয়ার 3 - 1, এইটুকু মানে এইটুকু হচ্ছে 2 টু দি পাওয়ার 3 - 1। আর এর সাথে কি যোগ আকারে আছে প্লাস 3C0 দ্যাট ইজ 1। এটা কাটা গিয়ে 2 টু দি পাওয়ার 3। এই জন্য একটা সেটের 3টা উপাদান থাকলে তার উপসেট হতো 2 টু দি পাওয়ার 3। এই জন্য স্যারেরা বলতেন যে কোন একটা সেটের উপাদান সংখ্যা n সংখ্যক হলে তার উপসেট হয় 2 টু দি পাওয়ার n। ভাইয়েরা আমার, কি ক্লিয়ার? ওরে এই কাহিনী। মেহেদী হাসান একটা প্রশ্ন লিখেছে, 2 3 4 5 6 সংখ্যাগুলো ব্যবহার করে 5 অঙ্কের সংখ্যা গঠন করে সেগুলো ক্রমবর্ধমানভাবে সাজালে কততম পদ বা কততম সংখ্যাটি 3 6 2 5 5 হবে? ওকে, অবশ্যই আমি তোমাদেরকে এইটা নিয়ে একদিন ক্লাস নেব, সেটা হচ্ছে র্যাঙ্ক অফ ওয়ার্ড অ্যান্ড র্যাঙ্ক অফ নাম্বার। এটা নিয়ে একদিন আলাদা ফিলিংস দিতে হবে তোমাদেরকে, নাহলে সমস্যা হয়েছে। তাহলে ভাইজান এটা কি ক্লিয়ার? তো যাই হোক, আমরা উপসেটের কারণ কি জানো, আমি যদি সেদিন সেই 9 10-এ যদি বলতাম যে এক বা একাধিক উপাদান নিয়ে কতগুলো উপসেট গঠন করা যায়, আমাকে প্রশ্ন করতে দিলাম এই প্রশ্নটাই করতাম এমসিকিউ, উপসেট গঠনের জন্য না, এক বা একাধিক উপাদান নিয়ে কতগুলো উপসেট গঠন করা যায়। বলতাম 3 বা 3, মনে করো এই সেটের 5টা উপাদান আছে, আমি বললাম 3 বা ততোধিক উপাদান নিয়ে উপসেট গঠনের উপায় কি হবে? অ্যান্সার হতো 5C3 + 5C4 + 5C5, রাইট? যেহেতু সি এর একটা বিষয় তোমাদের 9 10-এ ছিল, প্রশ্নটা দিতাম এভাবে যে এ সেটের 5টি উপাদান আছে, 3 বা ততোধিক উপাদান নিয়ে কতগুলো উপসেট গঠন করা যায়। তখন আর ওই সূত্র খাটতো না 2 টু দি পাওয়ার n। ভাইজান বুঝতে হবে, বাঁচতে হলে জানতে হবে যে অঙ্ক কি। ওকে, তো যাই হোক ভাইয়েরা আমার, তো মেহেদী হাসান তুমি যে প্রবলেমটা দিয়েছো ভাইয়া, এটার জন্য আমাকে অনেক কিছু শেখাতে হবে। আমি তোমাদেরকে এই সংখ্যার বা শব্দের র্যাঙ্ক একদিন তোমাদের স্পেশালি ক্লাস নেব, কারণ এই বিষয়টা রুয়েটে একবার এসেছিল এবং শব্দের র্যাঙ্ক এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও আসেনি, কিন্তু আমি অ্যাডমিশন বেসে এটার উপরে প্রায় 4-5টা ক্লাস নিয়েছি শুধু শব্দের র্যাঙ্ক এবং সংখ্যার র্যাঙ্ক শেখানোর জন্য। ঠিক আছে, অবশ্যই আমি তোমাদেরকে সেটা করাবো এবং সেটা সবাই গ্রহণ করবা না, যাদের গ্রহণ করার প্রবল ইচ্ছা আছে তারাও গ্রহণ করিও, আর যারা, আমি বলি সবাই গ্রহণ করুক, কারণ আমি তো আস্তে আস্তে সবই শেখাচ্ছি। একজন ভালো ছাত্র খারাপ ছাত্র বলে তো কিছু নাই, আমি প্রথম থেকে ওইভাবে আস্তে আস্তে সিঁড়ি বেড়ে কিন্তু অনেক দূর উপরে উঠে গেছি। কয়তলায় উঠেছি তোমাদের চিন্তা আছে, তোমাদের ধারণা আছে। তো যাই হোক, তো এটা আমরা শিখলাম। এবার দেখো ভাইজান, এবার আমরা আরো কয়েকটা অঙ্ক করব। তার মধ্যে আমরা অঙ্ক করতে চাই লেখো এই দুটো জিনিসের একটু আমরা NCR এবং NCR+1 এদের অনুপাত দুটা শিখব। এদের অনুপাত নির্ণয়, এদের অনুপাত। ওকে, কারণ অনেক কাজে লাগবে এই জিনিসটা। যারা তোমরা
দ্বিপদী উপপাদ্য করবা সেকেন্ডারির স্টুডেন্ট যারা আছো বিশেষ করে তাদের জন্য দ্বিপদী উপপাদ্য যখন করতে যাবে এটা খুবই কাজে লাগবে, অত্যন্ত অত্যন্ত মানে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এটা কাজে লাগে আর কি। তো আমরা জানি NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এটার ফ্যাক্টোরিয়াল উপরে এটার ফ্যাক্টোরিয়াল নিচে, এই দুটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল এখানে। এবার NCR প্লাস 1 ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচেরটার ফ্যাক্টোরিয়াল নিচে r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, ওকে, ইন্টু এই দুটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল অর্থাৎ n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে কাহিনী। তাহলে এটার উপরেরটার ফ্যাক্টোরিয়াল উপরে নিচেরটার ফ্যাক্টোরিয়াল নিচে, তারপরে এই দুটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, রাইট। এটাকে একটু আমরা সিম্পলিফাই করব, যে এই দুটাকে ভাগ করব, আসলে ভাগ করে নিয়ে তাক লাগিয়ে দেব, ওকে। তাহলে NCR ডিভাইডেড বাই NCR প্লাস 1 এটা ইকুয়াল টু এটা ভাগ এইটা, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। এখানে গুণ করলাম, ভাগ না করে গুণ করলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। ভাগ এটা ভাগ এটা করলে যদি গুণ করে উল্টে দিই তাহলে r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। এই n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল চটকে যায়। চটকে যাওয়ার পরে যে কাজটা করব আমরা, এইটা ইকুয়াল টু, দেখো এইটার এটার মধ্যে বড় কে, এটা বড়, যেটা বড় সেটাকে ভাঙো। আমরা জানি 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ কোন সংখ্যার ফ্যাক্টোরিয়ালকে সেই সংখ্যাটাকে যে ফ্যাক্টোরিয়াল মুক্ত করতে চাই তাহলে 1 কমিয়ে দিয়ে তার ফ্যাক্টোরিয়াল লিখতে হয়। তাহলে এখানে তাই করব। তাহলে এটাকে ফ্যাক্টোরিয়াল মুক্ত করি, r প্লাস 1 ইন্টু 1 কমিয়ে দিলে তার ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল, রাইট। তাহলে উপরে থাকলো তোমার আরেকটা উৎপাদক n মাইনাস r মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে r ফ্যাক্টোরিয়াল তো থাকবেই। এবারে বলো এইটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল মুক্ত করতে চাই তাহলে ফ্যাক্টোরিয়ালের বাইরে বের করে নাও, দিয়ে 1 কমিয়ে দাও n মাইনাস r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। এগুলো অনেক আগে তোমাদেরকে শিখাইছি আমি, ওকে। যে কোনো কিছুকে ফ্যাক্টোরিয়াল মুক্ত করতে চাইলে মুক্ত করার পরে সেখান থেকে 1 কমিয়ে দিয়ে তার ফ্যাক্টোরিয়াল লিখে ফেলো। ভাই এরা আমার, এইবারে বলো এইটার এইটা কাটে, এইটার এটা মাঠে, দিয়ে থাকে তোমার হাতে r প্লাস 1 ডিভাইডেড বাই n মাইনাস r, অর্থাৎ NCR ডিভাইডেড বাই NCR প্লাস 1। এই যেটা, রাইট, এই জিনিসটা মনে রাখো। ঠিক আছে, এটাকে যদি ব্যস্তানুপাত করে লিখি, যদি আমি ব্যস্তানুপাত করে লিখি তাহলে লিখতে পারবো NCR প্লাস 1 ডিভাইডেড বাই NCR ইকুয়াল টু n মাইনাস r ডিভাইডেড বাই r প্লাস 1, ওকে। এভাবে লিখতে পারবো। কি ক্লিয়ার? হয়েছে হয়েছে? এই অনুপাত করেছি কিনা জানি না। আমি পিঙ্ক কালারের গরু কিনবো। মহসিন আমি দাওয়াত তো দিবি না রে, দেশি মানুষ। আমি ক্লাস করি, গরু কিনতে যাব। ভেরি গুড। হয়েছে ভাইজান? ওকে, এই জিনিসটাকে একটু মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটু বলি, তোমরা একটু খেয়াল করো। এখানে দেখো এই প্রেফিক্স আর এই প্রেফিক্সটা কিন্তু সেম, আর এই যে দুটা সাফিক্স দেখছো, এই দুটা সাফিক্স কিন্তু ক্রমিক। দুটা সাফিক্স কিন্তু ক্রমিক, এইটা আমি বোঝাচ্ছি। আর এবং আর প্লাস 1 দুটা সাফিক্স ক্রমিক। তো এদের অনুপাতটা আমি শেখাচ্ছি এইভাবে
যে n মাইনাস ছোট ডিভাইডেড বাই বড়, এইভাবে মনে রাখাই আমি, রাইট? n মাইনাস ছোট সাফিক্স ডিভাইডেড বাই বড় সাফিক্স, n মাইনাস ছোট সাফিক্স ডিভাইডেড বাই বড় সাফিক্স, এইটা মনে রাখলে কোনোদিনও ভুল হবে না। এবং মনে রাখবা এটা আরই হবে, যদি এখানে বড় সাফিক্স থাকে বড় সাফিক্স হবে নিচে, আর এখানে যদি ছোট সাফিক্স থাকে ছোট সাফিক্স হবে উপরে, মানে ছোট কথাটা তখন উপরে। মনে করো এরকম আসলে তোমার, এবং এটা খুবই কাজে লাগে এমসিকিউ করতে, অনেক কাজে লাগে, অনেক অনেক অনেক। মনে করো এরকম থাকলো 20c5 ডিভাইডেড বাই 20c6, এইটা ইকুয়াল টু, মনে রাখবে n মাইনাস ছোট হবে সব সময়। এখন বলো এই দুটা সাফিক্সের মধ্যে ছোট কোনটা? ছোট হচ্ছে 5, তাহলে নিচে আসবে ছোট, অর্থাৎ n মাইনাস ছোট, n মানে 20, এখানে 20 মাইনাস ছোট, আর এখানে হবে বড় সাফিক্স 6, বড়, অর্থাৎ বড়টা নিচে থাকলে ডান পাশে বড়টা হবে উপরে, আর বামে যদি ছোটটা উপরে থাকে ছোট আসবে নিচে। ঠিক আছে, আমি এটার সাথে এটা কি বোঝাতে পারলাম? n মাইনাস ছোট ডিভাইডেড বাই বড়, এবং এটা রিভার্স ইনভার্স, এটা মনে রাখো তাহলেই হবে, রাইট? যে n মাইনাস ছোট হবে সব সময় ডিভাইডেড বাই বড়, অথবা বড় ডিভাইডেড বাই n মাইনাস ছোট, এটা নির্ভর করবে এখানে কে কোনটা উপরে নিচে আছে সেটার উপরে। কি ক্লিয়ার? উপরে যদি ছোটটা থাকে নিচে হবে ছোট, নিচে যদি বড়টা থাকে উপরে হবে বড়। ক্লিয়ার? তার এখানে এটা ইকুয়ালটা কত আসতেছে? 6/15, তার মানে কি 2/5, এটাই অ্যান্সার আসবে। দেখো ক্যালকুলেটরে চাপিয়ে। কি ক্লিয়ার? মনে রাখতে পারবা? মনে রাখতে পারবা তো? মনে রাখতে পারবা তো? ও ভাইয়ের আমার, তোমরা কি মনে রাখতে পারবা? আজীবন মনে থাকবে ভাইয়া, দেখবো নি কেমন মনে থাকে। সবাই বলে, সবাই বলে ভাইয়া সালামি কখন দেবেন, কিভাবে সালামি নিব? বিকাশ নাম্বার দিয়ে দিও, সালামি দিয়ে দেবো। যাও মহসিনা মিম পারমিন, তুমি পারবেন? ও বলে গেছে পারমু ভাই। মহসিনা মিম তুমি কিন্তু খুব কথা কওছেন, বুঝছেন? দেখ মোহনী, আমি যখন জয়পুরহাট যাবো না তখন তুমি হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়াবেন কিনা সেটা কও। এবার আমরা যে কাজটা করতে চাই সেটা শোনো। এবার আমরা খুবই সুন্দর একটা জিনিস শিখেছি ইতিমধ্যে, ঠিক আছে? দুইটা ক্রমিক, মানে এনসিআর প্লাস 1, এন দিয়ে থাক যে দিয়ে থাক না কেন, প্রিফিক্স দুটা অভিন্ন হবে, সাফিক্স দুটা ক্রমিক হবে, তাহলে তাদের অনুপাত আমরা খুব সহজেই লিখতে পারি। এইরকম একটা প্রশ্ন আমাদের আসে পরীক্ষা, এরকম NCR প্লাস 1 NCR প্লাস 2, এটা সম্ভবত বইয়ের অঙ্ক। এটা ইকুয়াল টু 1:2, সরি বইয়ের অঙ্কটা ছিল সম্ভবত, নাকি ভুল লিখছি দেখবো আমি একটু পরে। 1:2:3 হলে n এবং r এর মান নির্ণয় করো, এই ধরনের একটা প্রশ্ন থাকার কথা। আমি একটু দেখে নিই ভাইয়া, ভুল হতে পারে, কারণ অনেক দিন থেকে তো বই পুস্তক দেখি না আসলে। হ্যাঁ ঠিক আছে, n এবং r এর মান নির্ণয় করো। এই অঙ্কটা করতে গিয়ে যেমন বইওয়ালারা যেটা করেছে সেটা আমি জানি না কি করেছে, বাট আমার সেন্স থেকে আমি বলি যে আমি এই দুটার অনুপাত ইকুয়াল টু 1:2 লিখতে পারি, এই দুটার অনুপাত ইকুয়াল টু 2:3 লিখতে পারি। আমার কিন্তু এখানে অজানা রাশি n এবং r, তাহলে এটা যদি হয় তাহলে অতএব আমরা দুইটা সিদ্ধান্ত নিতে পারি, NCR ডিভাইডেড বাই NCR প্লাস 1, এটা ইকুয়াল টু 1/2, অথবা আরেকটা লিখতে পারি NCR প্লাস 1 ডিভাইডেড বাই NCR প্লাস 2 ইকুয়াল টু 2/3। কি মজার বিষয় দেখেছে? এই দুটা প্রিফিক্স অভিন্ন, এই দুটা সাফিক্স ক্রমিক। যদি তাই হয় বলতো ছোট সাফিক্স উপরে, তাহলে n মাইনাস ছোট
আর এখানে হবে বড় সাফিক্স, কি বলো তোমরা, এইটা ইকুয়াল টু হাফ। কি এটা লেখা ঠিক আছে কিনা? n মাইনাস ছোট, ছোট সাফিক্স উপরে, সুতরাং ছোটটা আসবে নিচে, আর বড় সাফিক্স উপরে, বড় সাফিক্স যেহেতু নিচে। ওকে, আবার এখানেও তাই, এটা ছোট সাফিক্স, এটা বড় সাফিক্স, তাহলে বড় সাফিক্স নিচে, তাহলে এই অনুপাতে বড় সাফিক্স যাবে উপরে, ডিভাইড বাই n মাইনাস ছোট সাফিক্স r মাইনাস 1, এটা ইকুয়াল টু 2/3। বলো বুঝেছো কিনা ভাইজান? ও ভাইজান বুঝেছো? কে ক্লিয়ার? এবারে আমরা n আর r এর মান বের করব। যেহেতু n আর r দুটাই অজানা রাশি, তাহলে n মাইনাস r ইকুয়াল টু 2r প্লাস 2 বা n মাইনাস 3r ইকুয়াল টু 2। ইকুয়েশন নম্বর দিলাম 1, এটা আর এ গুণ করলে 2n মাইনাস 2r মাইনাস 2 ইকুয়াল টু 3r প্লাস 6। তাহলে বাহ, এর পাশে পার করে নিয়ে আসলে 2n মাইনাস 5r ইকুয়াল টু 8। ইকুয়েশন নম্বর এটা 2। এই দুটা ইকুয়েশন যোগ বিয়োগ করে n এবং r এর মান বের করে নিও। ঠিক আছে, যোগ বিয়োগ করে দেখবা n এর মান আসবে 14, r এর মান আসবে 4। এটাই অ্যান্সার। যোগ বিয়োগ করে তোমরা বের করে নিও। হ্যাঁ, n এবং r এর মান। কি বুঝতে লাইছো? কে ক্লিয়ার? সালামি দিয়েন ভাই। ওকে, হ্যাঁ ডাইরেক্ট লেখা যাবে, মেয়াজউদ্দিন ডাইরেক্ট লেখা যাবে। হ্যাঁ, এসপি দাস বলছে ভাইয়া আপনার কি হাঁস ফেভারাইট? হ্যাঁ এসপি দাস, তোমার বাড়িতে মনে হয় আরানির ওইদিকে। আমি তোমাদের বামন দিকে থেকে গত ঈদে প্রায় 60টা হাঁস কিনে নিয়ে এসেছি। 60টা। ঠিক আছে, আজকে ক্লাস শেষ না পাগলা? আমি তো আসল ক্লাস শুরুই করিনি। মহসিনা মিম ভাই, এখন একটু টিভি দেখবো, কানের উপর দেবো যা। এবারে আসলে যে জিনিসটা আমি শিখবো সেটা তোমাদেরকে আমার খুবই শেখানোর ইচ্ছা আছে, যদি তোমরা একটু মাথায় নিতে পারো আর কি। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় নিতে হবে আর কি। হ্যাঁ, ঠান্ডা মাথায় নিতে হবে, ঠান্ডা মাথায়। আমি যে জিনিসটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে বিনা সমাবেশে মোটামুটি একটা ফাইনাল টপিক, এনসিআর এর বৃহত্তম মান নির্ণয়। এনসিআর এর বৃহত্তম মান নির্ণয়, বৃহত্তম মান নির্ণয়। এই যে এটা এনসিআর এর বৃহত্তম মান কত হবে এটা নির্ণয় করব, রাইট? তো দেখা যাক, আমরা শুরু করি। এনসিআর এর বৃহত্তম মান কিভাবে বের করব? বৃহত্তম মান বের করতে গেলে আসলে দুটা জিনিসের মধ্যে তুলনা করতে হয়, রাইট? যেমন দেখো, আমি এমনি যদি তোমাকে বলি যে 9CR এর বৃহত্তম মান কত, 9CR এর বৃহত্তম মান কত, রাইট? এটা এমনিতেই স্যাররা বা অন্যান্যরা শেখায় খুব সহজেই যে এটার বৃহত্তম মান 9C5 অথবা 9C4, 9C5 অথবা 9C4। এর বৃহত্তম মান বলছে 9C5 অথবা 9C4, দুটো একই মান অবশ্য, এটাও যা এটাও তা। এবং এটাকে এভাবে প্রকাশ করতেছে 9C 9 + 1/2 অথবা 9C 9 - 1/2। অর্থাৎ এটাকে এভাবে বলছে, যদি n এর মান বিজোড় হয়, n যদি বিজোড় হয়, বিজোড় হলে এনসিআর এর বৃহত্তম মান, দেখো সূত্রগুলো কিভাবে লেখা আছে বইয়ে, হ্যাঁ,
এটা হলে এনসিআর এর বৃহত্তম মান এনসি n প্লাস 1/2 অথবা এনসি n মাইনাস 1/2 এটা ঠিক আছে। যদি n এর মান বিজোড় হয়, n এর মান যদি বিজোড় হয়, খুবই সুন্দর একটা জিনিস। ওকে, আর যদি n জোড় হয়, এইভাবে যে পড়ালে বলে ছেলেমেয়েরা খুব খুশি যে সূত্র দিয়েছে, সূত্র দিয়ে তো সব অঙ্ক হবে। আরে ভাই, এই সূত্রে তো ফিলিংস লাগবে তোমার, যে কেন এটা হয়। পাগলেরা, এনসিআর এর বৃহত্তম মান হবে এনসি n/2। এই যে এটা একটাই হয়েছে। ভাইজান বলো, এটা থেকে ফিলিংস পাইলা? বলো, এইটা থেকে ফিলিংস পাইলা? বলো, এটাতে কিন্তু কোনো ফিলিংস নাই আসলে। এই হাঁস রান্না করতেছে নিজেরা। ঠিক আছে, আমি আসলে যে জিনিসটা শেখাতে চাচ্ছি যে এটাতে কিন্তু কোনো ফিলিংস নাই। তাহলে তোমরাই বলো, এই সূত্রগুলো লিখে দিলে আমার অনেক আগেই বিন্যাস সমাবেশ চ্যাপ্টার শেষ হয়ে যেত। যদি শুধু সূত্র লিখতাম আর অঙ্ক করতাম, একদিন সূত্র লিখতাম, দ্বিতীয় দিন বলতাম গোটা চ্যাপ্টার শেষ। ঠিক আছে, আজ এরকম 21-22টা ক্লাস লাগতো না। ওকে, কোনো ফিলিংস নাই। কাবিল হাসান শুভ, ফিলিংস, কোনো ফিলিংস নাই আসলে এই যে সূত্রের মধ্যে। এই যে এই সূত্র দিয়ে এই যে শুভর মতো ছেলেকে এই অঙ্ক শেখানো সম্ভব। যে ঠিক আছে, এনসিআর এর বৃহত্তম মান কত হবে? যদি n এর মান বিজোড় হয়, তাহলে বৃহত্তম মান হবে এই যে n প্লাস 1/2। n এর মান কত? 9, 9 প্লাস 1/2, সুতরাং 9c5 অথবা 9c4। শুভ এটা বুঝবে, তার তো কোনো ফিলিংস দরকার নাই, তাই কিনা? ও তো বায়োলজি পড়াবে, বায়োলজিতে ফিলিংস নেবে সে। ঠিক আছে, কিন্তু বায়োলজি যে কি কঠিন সাবজেক্ট রে ভাই। সে যেদিনে যে শুভ পড়াচ্ছিল, ওই কি কি টার্ম বোঝাচ্ছিল, এই দিক থেকে বোঝায়, ওই দিক থেকে শেষ হয়, আমার মাথা গোলাই যায়। মানে ওর ক্লাসে আমি বসে থাকতেই পারি না আসলে। কি করে যে মানুষজন এভাবে পড়ে, আর বোঝার কি আছে, মুখস্থ করতে হবে। এত টার্ম, ঠিক আছে। একই ইমিউনিটি পড়াইতে গিয়ে যতগুলো টার্ম সে নিয়ে এসছে, আমি তো মানে হতাশ। হ্যাঁ, আর ওই ইমিউনিটি পড়াচ্ছে, ওরই কিন্তু জ্বর হয়েছিল মাঝে। মানে ওই ইমিউনিটি পড়াচ্ছে, আমাকে বোঝাচ্ছে ভাই এটা থাকলে আপনার ইমিউনিটি বেশি হবে এবং এটা সাবধানে থাকতে হবে, দিয়ে ওই জ্বরে পড়ে গেছে। চিন্তা করো। ওকে, ঠিক আছে। এবার দেখো, আমরা এটা ফিলিংস নেই, এই জিনিসটা এনসিআর এর বৃহত্তম মান। বৃহত্তম জিনিস বের করতে গেলে নিশ্চয়ই আপেক্ষিক জিনিস লাগবে। মনে করো আমি আর শুভ, বয়সে শুভের থেকে আমি উজ্জ্বল বড়, হাইটে শুভ আমার থেকে একটু বড়, রাইট? এটা আপেক্ষিক। তাহলে দুটা জিনিসের মধ্যে সম্পর্ক তৈরি করতে হয়, তবে ছোট বড় নির্ধারণ করা যায়। ঠিক আছে, আমি যদি বলি আমি ছোট না বড়, নিশ্চয়ই আমাকে কারো না কারোর সাথে তুলনা করতে হবে। এই জন্য এনসিআর এর বৃহত্তম মান বের করার সময় এনসিআর এবং NCR+1 এই দুটার মধ্যে আমরা অনুপাত বের করে করব। ওকে, দেখো, মনে করো NCR এবং আমি মনে করো তোমাদেরকে দিলাম হচ্ছে NCR+1 নিবা না R-1 নিবা? বলো, R-1 নিলাম। এবার এটা দিয়ে করি, তাহলে তোমাদের ভালো লাগবে। এই দুটার মধ্যে তুলনা করে করব। এই দুটার অনুপাত কত আমরা জানি, তা লেখো, একবারে লিখবা। খুবই মনোযোগ দিয়ে শোনো, ফিলিংসটা কিভাবে নিয়ে আসা যায়। দেখো, আমরা জানি NCR ডিভাইডেড বাই NCR-1, এদের অনুপাত কি? একটু আগে শিখাইছি আমরা, বড় সাফিক্স যেখানে থাকবে তার উল্টা দিকে অবস্থান করবে। বড় সাফিক্স উপরে, বড় সাফিক্স থাকবে নিচে, রাইট? আর n মাইনাস ছোট সাফিক্স হবে এবার উপরে।
তাহলে n মাইনাস ছোট সাফিক্স। ওকে, তাহলে ছোট সাফিক্স কোনটা বলো তো? কে ফোন দেয়? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি এখন একটু লাইভ ক্লাসে আছি ভাইয়া, পরে ফোন দিও। দেখো ভাইয়ের আমার, তাহলে বড় সাফিক্সটা নিচে, যেহেতু বড় সাফিক্স এখানে উপরে ছিল, একটু আগে শিখালাম, ছোট সাফিক্স নিয়েছে, তাহলে n মাইনাস ছোট সাফিক্স, ছোট সাফিক্সটা যদি n মাইনাস করি n মাইনাস r প্লাস 1 হবে। তাহলে এই দুটা জিনিসের অনুপাত আমরা এটা পাইছি, রাইট? আমাদের এখানে টোটাল কেস আছে কয়টা সেটা আমাকে বুঝতে হবে, রাইট? দেখো ভাই, কেস 1 আমি যদি বলি NCR আর এইটা সমান হবে, NCR মাইনাস 1 যদি সমান হয়, তবে এই দুটা জিনিস যদি সমান হতে হয় তাহলে ডেফিনেটলি n মাইনাস r প্লাস 1 ইকুয়াল টু r হবে। সেক্ষেত্রে 2r ইকুয়াল টু n প্লাস 1 হবে। সেক্ষেত্রে r ইকুয়াল টু কত হবে বলো তো? r ইকুয়াল টু n প্লাস 1/2 হবে, রাইট? কি গণনা সঠিক কিনা বলো? এখন আমার প্রশ্ন আর কিন্তু কখনো ভগ্নাংশ হতে পারে না। n তো ভগ্নাংশ না 100%, আর কিন্তু ভগ্নাংশ এখানে হবে না, কারণ কখনোই 5c 3/2 এর মান বের করা যায় না, রাইট? এখানে এখন বলো, যদি এখানে n এর মান জোড় হয়, n এর মান যদি জোড় হয়, তাহলে তোমরাই বলো, n এর মান যদি জোড় হয় ভাইজান, তাহলে কি ঘটনা ঘটবে? n এর মান যদি জোড় হয়, জোড় প্লাস 1 মানে বিজোড়, বিজোড় বাই 2 মানে এটা একটা ভগ্নাংশ, রাইট? তাহলে এখানে এই দুটা সমান হতে হলে ডেফিনেটলি n এর মান বিজোড় হতে হবে, n এর মান জোড় হওয়া যাবে না। n এর মান যদি জোড় হয় তাহলে এটা হয়ে যায় ভগ্নাংশ, রাইট? তাহলে আমাকে এখানে বুঝতে হবে এইভাবে যে এইটা তখনই সম্ভব, এইভাবে লিখব, ইহা তখনই সম্ভব, ইহা তখনই সম্ভব যদি ও কেবল যদি n বিজোড় হয়। তাহলে আমরা এই জিনিসটুকু লিখে রাখলাম, এটা মনে রাখো যে n যদি বিজোড় হয় তাহলে NCR ও যা NCR মাইনাস 1 ও তা হবে, রাইট? এবং সেক্ষেত্রে r এর মান হবে n প্লাস 1/2। আর যদি বিজোড় হয়, মানে n যদি বিজোড় হয় তাহলে n প্লাস 1/2 হবে r এর মান। কিন্তু কে বড় কে ছোট সেটা কিন্তু আমি এখনো নির্ধারণ করিনি। এবার আসুন দ্বিতীয় কথা আসি। এবার ভাইরা আমার, NCR যদি গ্রেটার দেন NCR মাইনাস 1 হয়, এইটুকু কি বুঝছো তোমরা? উপরে এইটুকু আগে তোমাদের কমেন্ট নেই। কে ক্লিয়ার? তোমরা এটুকু বুঝেছো কিনা সেটা বলো। আচ্ছা, ভেরি গুড। এবার এখানে আসো, NCR যদি গ্রেটার দেন, দেখো আমার আসলে এই অক্ষরগুলো নিয়ে বোঝানোটা ভুল হয়েছে, মানে 9CRটাই করে বোঝাতে হতো, আমি পরে আসতেছি, এটাতে একটু কঠিন হবে। এটা NCR গ্রেটার দেন NCR মাইনাস 1, এটা কখন বড় হবে? তুমি চিন্তা করো, আমার তো এটার অনুপাত দেওয়া আছে, এইটা বাই এটা, তাহলে এটা যদি এর থেকে বড় হয় ডেফিনেটলি এর লব অপেক্ষা বড় হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এইটা হলে n মাইনাস r প্লাস 1 গ্রেটার দেন r হবে। তার মানে আমি বলতে পারি এখানে যে 2r লেস দেন n প্লাস 1 হবে। তার মানে আমি বলতে পারি r লেস দেন n প্লাস 1/2 হবে। ওকে,
আর এর মান এটার থেকে ছোট পূর্ণ সংখ্যা হবে, রাইট? সেক্ষেত্রে আমি কি বলতে পারি না যে এই জিনিসটাকে আমি লিখতে পারি যে আর লেস দেন n/2 প্লাস হাফ, এটা বললাম আর কি। ওকে, এখন দেখো n এর মান কিন্তু আমি বিজোড় নিতে পারবো না। n এর মান এখানে যদি জোড় হয়, দেখো আমি জিনিসটা কি বলতে চাচ্ছি, এখানে আর এর মান যদি n/2 প্লাস হাফ হয়, n এর মান এবার জোড় বিজোড়ের ব্যাপার আছে, কিন্তু n এর মান যদি জোড় হয় তাহলে এটা হবে পূর্ণ সংখ্যা প্লাস হাফ মানে ভগ্নাংশ, কিন্তু আর এর মান তো ভগ্নাংশ হতে পারে না, আর এর মান তার থেকে ছোট হবে, রাইট? তাহলে n এখানে মনে করো জোড়, সরি খেয়াল করো, n যদি জোড় হয় তার মানে কি n যদি জোড় হয় তাহলে n/2 প্লাস হাফ এটা কিন্তু ভগ্নাংশ, জোড় হলে এটা কিন্তু ভগ্নাংশ, রাইট? কারণ কি এটা হবে পূর্ণ সংখ্যা প্লাস হাফ। ওকে, এটা n যদি জোড় হয়, n যদি জোড় হয় তাহলে এটা হবে পূর্ণ সংখ্যা প্লাস হাফ। ওকে, কিন্তু আর এর মান মনে করো আমি তোমাকে বললাম যে আর লেস দেন 5/2, এটা সে, তাহলে আর এর সম্ভাব্য মান কি কি হতে পারে এটা তোমাকে আগে খেয়াল করতে হবে। তাহলে আর এর সম্ভাব্য মান হতে পারে 2 হতে পারে, 1 হতে পারে। দেখো 5/2 মানে কি 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কি হতে পারে, আর এর মান 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, রাইট? তাহলে n যদি জোড় হয় তাহলে এইটা প্লাস হাফ এটার থেকে ছোট মান কত আছে, তাহলে এটার থেকে ছোট মান হলে আর এর সম্ভাব্য মান হবে n/2। দেখো n জোড় হলে এটা ভগ্নাংশ, তাহলে এটার থেকে ছোট পূর্ণ সংখ্যা n/2 হতে পারে, n/2 - 1 হতে পারে, n/2 - 2 হতে পারে, এরকম হতে পারে। তাহলে তুমি বলতে চাচ্ছ যদি আর এর মান এগুলো হয় তবেই তুমি বলতে চাচ্ছ যে এইটা এর থেকে বড় হবে, এইটা এর থেকে বড় হবে। অর্থাৎ আর এর মান যদি তুমি n/2 বসাও, দেখো আর এর মান যদি n/2 বসাও তাহলে এখানে কত আসতেছে n/2 - 1। আর এর মান যদি এখানে n/2 - 1 বসাও তার মানে কি, আমি আবার বলছি প্রথম থেকে, ওকে, যে NCR গ্রেটার দেন NCR - 1 হলে n এর মান হবে, আর এর মান হবে অ্যাকচুয়ালি এইটা। এখন আমার প্রশ্ন, n এর মান যদি জোড় হয় তাহলে এটা হবে ভগ্নাংশ, কিন্তু আর এর মান এটার থেকে ছোট হতে হবে বাট পূর্ণ সংখ্যা, যেটা এখানে বোঝাচ্ছিলাম। আর এর মান যদি 5/2 এর থেকে ছোট হয় পূর্ণ সংখ্যা কি কি হতে পারে, 2, 1, 0। তাহলে এখানে হতো 2 থেকে 1 কমেছে, এটার থেকে আবার 1 কমেছে, তাহলে এটা হচ্ছে n যদি জোড় হয় তাহলে এটা ভগ্নাংশ, তাহলে এটার থেকে ছোট পূর্ণ সংখ্যা কি কি আছে n/2, n/2 - 1, n/2 - 2, এভাবে চলতে থাকবে। সেক্ষেত্রে আর এর মান যদি আমি সরি এই যে এখানে একটু বোঝাই, এখানে যদি আমি আর এর মান n/2 বসাই এখানে তাহলে কি হবে, দেখো NC n/2 গ্রেটার দেন হবে NC n/2 - 1। খেয়াল করো আমি কিন্তু আর এর মান n/2 বসাইছি, তাহলে এই জিনিসটা এটার থেকে বড়, তাহলে আর এর মান যদি n/2 হয় তাহলে n/2 - 1 এর থেকে n/2 বড়। আবার যদি তুমি এইটা বসাও, এটা যদি আর এর মান বসাও তাহলে সেক্ষেত্রে কি বলবা, NC n/2 - 1 গ্রেটার দেন, এটা যদি আর এর মান বসাও NC n/2 - 2। তার মানে কি রে পাগলা, এইটা এর থেকে বড়, এইটা আবার এর থেকে বড়, তাহলে এটাই সবচেয়ে বৃহত্তম। তাহলে বলতে পারি আমরা অতএব এই ক্ষেত্রে NC n/2টা বৃহত্তম। অতএব আমরা বলতে পারি NC n/2 বৃহত্তম, n এর মান যদি জোড় হয়। এই যে দেখো এই জিনিসটা হয়েছে যে NC n/2টা হচ্ছে বৃহত্তম হবে। কেন? কারণ হচ্ছে আমি যদি এই মানটাকে জোড় চিন্তা করি, n এর মান যদি জোড় হয় তাহলে এটা পূর্ণ সংখ্যা প্লাস হাফ, আর এর মান এটার থেকে ছোট পূর্ণ সংখ্যা কি কি আছে, ছোট পূর্ণ সংখ্যা আছে n/2, n/2 - 1, n/2 - 2। তাহলে এই শর্তে এটা সত্য।
তখন আমি n এর মান r এর মান একবার n/2 বসে দেখলাম কে বড়, n/2 - 1 বসে দেখলাম কে বড়। সব কিছু চিন্তা করে এইটা এর থেকে বড়, এইটা আবার এর থেকে বড়, তার মানে এটাই তো সবচেয়ে বড়, কারণ এইটা আর এটা তো একই, এটা যেহেতু এর থেকে বড় তার ডেফিনেটলি এটাও এর থেকে বড়, তাহলে এইটা সবচেয়ে বড়। তাহলে n এর মান যদি কি হয়, এটা জোড় হয়, আর n এর মান যদি বিজোড় হয়, n এর মান যদি বিজোড় হয় সেক্ষেত্রে কিন্তু এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। মনে করো এই যে দেখো বোঝাচ্ছি, n এর মান যদি, আমি কিন্তু কোন শর্তে এটা করতেছি বলো তো, আমি কিন্তু করতেছি NCR > NCR-1 এই শর্তটাতে। এবারে আমি r এর মান কত পাইছিলাম, r এর মান পাইছিলাম n+1/2। এবারে যদি n বিজোড় হয়, n যদি বিজোড় হয় তাহলে n+1/2টা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ না, পূর্ণ সংখ্যা, রাইট বাইরে আমার। এইবার আমাকে বলো তোমরা, যদি n বিজোড় হয়, এটা যদি পূর্ণ সংখ্যা হয়, কিন্তু r এর মান তুমি বলতেছো এটার থেকে একটু হলেও ছোট, তাহলে এর থেকে ছোট পূর্ণ সংখ্যা 1 কম হবে। মনে করো তোমাকে আমি বললাম r<5, তাহলে r এর মান কি হবে, 5 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কি কি হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে। অতএব r এর এক্সাক্ট মান তুমি নেবা এভাবে n+1/2 - 1, n+1/2 - 2, n+1/2 - 3, এগুলো হচ্ছে r এর সম্ভাব্য মান। এটা কিন্তু r এর মান না, r এর মান n যদি বিজোড় হয় তাহলে এটা পূর্ণ সংখ্যা সত্য, কিন্তু এটার থেকে একটু হলেও ছোট। মনে করো এটা যদি 7 হয়, মনে করো 7 হলো এটা পুরাটা, কিন্তু r এর মান 7 এর থেকে ছোট, মানে 6, 5, 4, 3, 2, 1 সবই নিতে পারবা তুমি। তাহলে দিস ইকুয়াল টু, একটু ক্যালকুলেশন করি, তাহলে n-1/2, এখানে আসবে n-3/2, এখানে আসবে n-5/2, এইভাবে চলতে থাকবে। যদি আমি r এর মান n-1/2 বসাই এখানে, খেয়াল করো, তাহলে দেখো NC n-1/2 greater than NC n-1/2 -1, মানে -3 আসবে এখানে। দেখো r এর মান যদি আমি n-1/2 বসাই এখানে, তাহলে এইটা এর থেকে বড়, এইটা আবার তারপরেরটা থেকে বড় হবে, তাহলে এটা এখানে বৃহত্তম যদি n এর মান বিজোড় হয়। তাহলে আমি বোঝাতে চাচ্ছি n যদি বিজোড় হয়, n বিজোড় হলে তাহলে বৃহত্তম কে, NC n-1/2, এইটা হচ্ছে বৃহত্তম। কে ক্লিয়ার? যদি n বিজোড় হয়, একটু কঠিন লাগলো তাই না ভাইজান? একটু কঠিন লাগছে তাই না? একটু কঠিন ভাইয়া, অনেক কঠিন, কোনো ফিলিংস আসতেছে না। আমি ফিলিংস বুঝাই দিচ্ছি এখনই। আমি n নিয়ে আসলে ভুল করেছি। ওকে, আমি তোমাদের n একবার 9 নিয়ে করি, একবার 10 নিয়ে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওটা নিয়ে করি, ঠিক আছে? ওকে ওকে ওকে, জটিল কঠিন লাগছে, আমি অত্যন্ত দুঃখিত। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছি? না, আমি একাই পারছি না। না, অনেকে বুঝতে পারতেছে না, পুরাই মাথার উপর দিয়ে গেল। ওকে, তাহলে আমি দেখো এর মান বিজোড়, একবার জোর বিজোড় নিয়ে কাজ করেছি। এবার আমি তোমাদেরকে ভিন্নভাবে এটা শেখাবো। একটু প্লিজ তোমরা মন খারাপ করো না, আমারই ভুল হয়েছে তোমাদেরকে এইভাবে শেখাইতে গিয়ে। আমি তোমাদেরকে বললাম 9CR এর বৃহত্তম মান নির্ণয় করো। প্রশ্ন আসবে আসলে এটা, আমি দুইটা করব, একটা 9CR এর, একটা 10CR এর বৃহত্তম মান। ওকে, এবারে দেখো, আগে আমরা যে কাজটা করব যে এইটার অনুপাত বের করব, 9CR ডিভাইডেড বাই 9CR-1, এটা ইকুয়াল টু এই দুটা সাফিক্সের মধ্যে বড় সাফিক্স r সেটা নিচে আসবে, ছোট সাফিক্স নিচে আসে, সুতরাং 9 - r + 1। দেখো এটা লেখা ঠিক আছে কিনা?
9c আর এর বৃহত্তম সাফিক্সটা হচ্ছে নিচে আর ক্ষুদ্রতম সাফিক্সটা উপরে বিয়োগ হবে n মাইনাস ছোট সাফিক্স, এটা ইকুয়াল টু 10 মাইনাস r ডিভাইডেড বাই r। ওকে, তাহলে তুমি দুটা ক্রমিক জিনিসের অনুপাত বের করেছো এইটা। এবার আমি কেস 1 আলোচনা করতেছি, এবারে বুঝতে অনেক সহজ হবে। দেখো, আমি প্রথম চিন্তা যে এই দুটা সমান হতে পারে কিনা। 9cr ইকুয়াল টু 9cr মাইনাস 1, এইটা হতে হলে ডেফিনেটলি 10 মাইনাস r ইকুয়াল টু r হতে হবে, তার মানে 2r ইকুয়াল টু 10 হতে হবে, অতএব r ইকুয়াল টু 5 হতে হবে, রাইট? অর্থাৎ তুমি বলতে চাচ্ছ যে r এর মান যদি আমি 5 বসাই তাহলে 9cr এর মানও যা হবে 9cr মাইনাস 1 এর মানও তাই হবে। তাহলে এবারে লিখব অর্থাৎ কি থাক, অর্থাৎ 9c5 ইকুয়াল টু 9c4, এটা লিখে নিলাম। কিন্তু এখান থেকে তুমি সিদ্ধান্ত নিতে পারো না যে কে বড়, 9c5 নাকি 9c4, এই দুটো তো সমান বলেই দিচ্ছ। কখন? যদি r এর মান 5 হয়। আমি কিন্তু এখনো ছোট বড় নির্ধারণ করতে পারিনি। ওকে, শুধু দেখালাম যে 9cr ইকুয়াল টু 9cr মাইনাস 1 হবে যদি r এর মান 5 হয়। কেস 1 গেল। এবার কেস 2। কেস 2 এ দেখো, এবারে তুমি বললে যে না এটা যদি এর থেকে বড় হয়, এটাও তো হতে পারে। তাহলে কেস 2 9cr গ্রেটার দেন 9cr মাইনাস 1, সেক্ষেত্রে r এর সম্ভাব্য মান কি কি আছে, কোন কোন ক্ষেত্রে 9cr মাইনাস 1 এর থেকে বড় হয়। তাহলে এইটা কখন হবে, যখন এটা হলে কখন হবে, এটা যদি 10 মাইনাস r গ্রেটার দেন r হয়। দেখো কেন এটা বলতেছি, এটা যেহেতু অনুপাত, এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, তাহলে এটা যদি এর থেকে বড় হয় ডেফিনেটলি এটার থেকে বড় হবে। ওকে, এবার ভাইয়ের আমার একটু বোঝার চেষ্টা করো প্লিজ, মনে কষ্ট নিও না, প্রথমে কঠিন জিনিস করিয়ে ফেলেছি। তার মানে তুমি বলতে চাচ্ছ এখানে 10 গ্রেটার দেন 2r, তার মানে তুমি বলতে চাচ্ছ r লেস দেন 5, তার মানে তুমি স্যারকে বলতে চাচ্ছ যে স্যার এই দুর্ঘটনাটা তখনই ঘটবে যদি r এর মান 5 এর থেকে ছোট হয়, r এর মান 5 এর থেকে ছোট হয়। তার মানে r এর সম্ভাব্য মানগুলো 4 3 2 1 0, r এর মান 5 এর থেকে ছোট হলে তখনই এইটা সত্য। 5 এর থেকে ছোট কি কি মান আছে দেখি এবার এগুলো সত্য কিনা আমরা একটু খেয়াল করে দেখি। r এর মান যদি 4 হয়, r এর মান যদি 4 হয়, r এর মান যদি 4 বসাই তাহলে 9c4 গ্রেটার দেন 9c3, যদি r এর মান 4 বসাই, তার মানে আমি যদি এবার r এর মান 3 বসাই, r ইকুয়াল টু 4 হলে এটা, r ইকুয়াল টু 3 হলে 9c3 গ্রেটার দেন 9c2, r এর মান যদি 2 বসাই তাহলে 9c2 গ্রেটার দেন 9c1, r এর মান যদি আমি 1 বসাই তাহলে 9c1 গ্রেটার দেন 9c0, r এর মান 0 বসানো যাবে না, r এর মান 0 বসালে বিপদ আছে, বিপদ আছে। কি বিপদ? এখানে মাইনাস আসবে, নেগেটিভ সংখ্যা তো ফ্যাক্টরিয়াল করা যায় না, অর্থাৎ r এর মান এখানে 0 গ্রহণযোগ্য না। ওকে ভাইরা, আবার এবারে বলো 9c4 গ্রেটার দেন 9c3, আবার 9c3 গ্রেটার দেন 9c2, আবার 9c2 গ্রেটার দেন 9c1, তাহলে কি আমরা বলতে পারি ফাইনালি যে 9c4 গ্রেটার দেন 9c3 গ্রেটার দেন 9c2 গ্রেটার দেন 9c1, ক্যালকুলেটর ব্যবহার না করে, গ্রেটার দেন 9c0, ক্যালকুলেটর ব্যবহার না করেই আমরা এই তথ্যটা দিতে পারি যে r এর মান যদি 5 এর থেকে ছোট যে কোনো পূর্ণ সংখ্যা বসাও, ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাও, তাহলে আমরা দেখতে পাই এটা কখন সত্য, যদি এটা হয়। তাহলে এটা মানে 9c4 সবচেয়ে বড়, এদের মধ্যে সবচেয়ে বড় কে? 9c4। তাহলে এইখান থেকে তুমি সিদ্ধান্ত নিতে পারলে যে 9c4 আগের গুলো থেকে বড়, অর্থাৎ 9c3 9c2, কিন্তু 9c4 9c6 এর থেকে বড় কিনা, 9c7 এর থেকে বড় কিনা এটা কিন্তু এখনো জানি না। আমি এখান থেকে আপাতত সিদ্ধান্ত নিলাম 9c4 আগের গুলো থেকে বড়, অর্থাৎ 9c4 বৃহত্তম। কিন্তু বৃহত্তম কোনগুলো? পূর্ববর্তী নাম্বারগুলো, পূর্ববর্তী সাফিক্স দিয়ে যেগুলো হয় সেগুলোর থেকে বড়। তার 9c4 এখানে বড়, কিন্তু নিচের গুলো থেকে। এবার উপরের গুলোর থেকে বড় কিনা সে দেখতে হবে না।
তোমার 9C9 পর্যন্ত আমি নিতে পারি। 9CR মানে কি? 9C1 থেকে শুরু করে 9C1, 9C2, 9C3, 9C4, 9C5, 9C6, 9C7, 9C8, 9C9। কিন্তু আমি দেখলাম এখানে 9C4 বৃহত্তম। কোনগুলো থেকে বৃহত্তম? এগুলোর থেকে, তার আগেরগুলো থেকে বড়। কি ক্লিয়ার? এবার আমরা দেখব 9C4 পরেরগুলোর থেকে বড় হয় কিনা। তখনকার তুমি ফাইনালি সিদ্ধান্ত নিতে পারবা 9C4 সবচাইতে বৃহত্তম ভাইয়েরা আমার। ওকে, সেকেন্ড। এবার ক্লিয়ার তো নাকি? এবার ক্লিয়ার? এবারে কি ক্লিয়ার ভাইজান? এবার কি ক্লিয়ার ভাইজান? এবার ক্লিয়ার? তোমরা বলো। ওকে, এবার আর একটা কেস আছে, তৃতীয় কেস। দেখো, কম্পিউটারও ভারী হয়ে গেছে। এবার আমি বলবো যে যদি 9CR লেস দেন যদি 9CR-1 হয়, ছোট হতে পারতো তো। এইটা কখন হবে? এইটা কখন হবে? যদি 10-R লেস দেন R হয়, রাইট? এটার থেকে ছোট হতে পারতো। 9CR গ্রেটার দেন 9CR-1 হতে পারে, 9CR লেস দেন 9CR-1 হতে পারে। তাহলে এটা হলে বা 10 লেস দেন 2R, অতএব R গ্রেটার দেন কত? R গ্রেটার দেন 5, 10/2, তার মানে R গ্রেটার দেন 5। তাহলে R এর মান 5 এর থেকে বড় কি কি হতে পারে? R এর মান 5 এর থেকে বড় 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, রাইট? তুমি বলছো যে এইটা সম্ভব ভাই যদি এই ঘটনাটা ঘটে, অর্থাৎ R এর মান যদি আপনি 6 থেকে 9 পর্যন্ত যে কোনোটা বসান, 6 থেকে 9 পর্যন্ত যে কোনোটা বসান, তাহলে এই সম্পর্কটা সঠিক। তাহলে বলো R এর মান যদি 6 হয়, তার মানে তুমি বলবা 9C6 লেস দেন 9C5। R এর মান যদি 7 হয়, তুমি বলবা 9C7 লেস দেন 9C6। তুমি বলবা R এর মান যদি 8 হয়, 9C8 লেস দেন 9C7। তুমি বলবা R এর মান যদি 9 হয়, 9C9 লেস দেন 9C8। এটা হবে কিনা বলো ভাইজান? তুমি বলো। R এর মান যদি 6 হয়, অর্থাৎ তুমি বলতে চাচ্ছ যে এই দুর্ঘটনাটা তখনই ঘটবে যদি R এর মান এগুলো হয়। অর্থাৎ উল্টা ভাবে বলি, R এর মান এগুলো হলে এটা হবে। তাহলে R এর মান যদি 6 বসাই আমি এখানে, তাহলে 9C6 লেস দেন 9C5। তাহলে এই দুটার মধ্যে বৃহত্তমকে, বৃহত্তম এইটা। তাহলে এইটা এটার থেকে বড়, এইটা আবার এটার থেকে বড়, এইটা আবার এটার থেকে বড়, এইটা আবার এটার থেকে বড়। কি ক্লিয়ার কিনা বলো? তার মানে কি এটার থেকে এটা বড়, এই বোটা আবার এটার থেকে বড়, এই বোটা আবার এটার থেকে বড়, এই বোটা আবার এটার থেকে বড়। কি বলো গো? তাহলে সবচেয়ে বড় কে? 9C5। তাহলে অতএব আমরা বলতে পারি 9C5 গ্রেটার দেন 9C6 গ্রেটার দেন 9C7 গ্রেটার দেন 9C8 গ্রেটার দেন 9C9। বলো এই লাইন থেকে কি সিদ্ধান্ত নিবা? বলবা যে 9C5 এখানে বৃহত্তম। তাহলে অতএব 9C5 বৃহত্তম। কি ক্লিয়ার? তার মানে তুমি বলতে চাচ্ছ 9C5 পরের গুলো থেকে বড়, 9C4 নিচের গুলোর থেকে বড়। এই যেখানে সিদ্ধান্ত নিয়েছিল ভাইজান, 9C5 পরের গুলোর থেকে বড়, 9C4 আগের গুলোর থেকে বড়। আর প্রথম শর্তে বলা আছে 9C4 আর 9C5 সমান। 9C4 আগের থেকে বড়, 9C5 পরের গুলোর থেকে বড়। তাহলে বৃহত্তম কে? বৃহত্তম হবে হয় 9C4 নয়তো বা 9C5। অতএব বৃহত্তম। অতএব আমরা বলবো অতএব 9CR এর বৃহত্তম মান 9C4 অথবা 9C5।
এই জিনিসটাকেই স্যাররা লিখতেছে 9c 9 - 1/2 অথবা 9c 9 + 1/2। বলো এবার ক্লিয়ার কিনা? এবার কি ক্লিয়ার? হয়েছে? 9c5 বৃহত্তম, 9c4 বৃহত্তম। তার মানে কি সিদ্ধান্তটা কি আসলো? যদি n এর মান বিজোড় হয় তাহলে বৃহত্তম পদ হবে, বৃহত্তম মানটা হবে 9c 9 - 1/2 অথবা 9c 9 + 1/2। ওকে, তাহলে 10c আরেকটা তোমরা বের করিও, বের করে আজকে পোস্ট করিও। 10c আরেকটা দাও, এই তিনটা কেস আলোচনা করে 10c আরেকটা করবা। 10c আরেকটা, 10c আরেকটা করবা। হয়েছে? 10c আরেকটা তোমরা করে পোস্ট দিও। তাহলে আজকে এই পর্যন্ত থাক। ঈদের দিন আমরা আবারও হাজির হব নতুন নতুন অঙ্কের মজা নিয়ে। সেদিন আমরা হয়তো বা সিলেবাস ভিত্তিক পড়ব না, কিছু মজার মজার অঙ্ক সলভ করব, ম্যাথমেটিক্সের বিভিন্ন মজার জিনিসগুলো আর কি। ঈদের দিন অবশ্যই অবশ্যই তোমরা উপস্থিত থাকিও। সেদিন গল্প হবে, আড্ডা হবে, ঈদের শুভেচ্ছা বিনিময় হবে। যেহেতু আমরা বৈশ্বিক পরিস্থিতি করোনার মধ্যে অবস্থান করছি, কেউ কারো বাসায় যেতে পারছি না, কিন্তু আমাকে বললে কিন্তু আমি যাব। আমাকে যদি কেউ দাওয়াত দেয়, ভাই আমাদের বাসায় আসেন, আমি চলে যাব কিন্তু, ঠিক আছে? একবার হেভি প্রোটেক্টিভ মানে উইয়ার করে আর কি, প্রোটেক্টিভ হচ্ছে পিপিই পরে, চশমা টশমা পরে আমি কিন্তু চলে যাব, যদি তোমরা দাওয়াত দাও। চাইলে দাওয়াত দিতে পারো, এই সুযোগ গ্রহণ করতে পারো আসলে তোমরা। যাই হোক, আমিও এরকম সুযোগ নিতে চাচ্ছিলাম, কিন্তু আমি সুযোগটা নিলে সবাই আসবে বলে সামাজিক দূরত্ব এখানে বজায় থাকবে না। সবাইকে যদি আমি ডাকি তাহলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না, কিন্তু আমি একটা মানুষ, আমি গেলে হয়তো বা সামাজিক দূরত্বটা বজায় থাকবে। এই জন্য তোমাদের বাসায় আমার যাওয়াটা সহজ, আমার বাসায় তোমাদের আসাটা কিন্তু একটু কঠিন, কারণ এখানে সামাজিক দূরত্ব বজায় থাকবে না। এই জন্য তোমাদের সবার বাসায় আমার দাওয়াত থাকলো, ঠিক আছে? ইন ফিউচারে আমার বাসায় তোমাদেরকে দাওয়াত দেবো নি, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, ঠিক আছে? খোদা হাফেজ বাংলাদেশ। ঈদ মোবারক সবাইকে, সবার বাবা মাকে আমার সালাম জানিও। আসসালামু আলাইকুম। তাহলে কার কার বাসায় আমার দাওয়াত থাকলো সেটা একটু উল্লেখ করে দিও, আমি ওই অনুযায়ী চলে যাব, ঠিক আছে? খোদা হাফেজ। ঈদ মোবারক। নওগাঁ গেছিলাম, এসে মন্তর নওগাঁ গেছিলাম, কিন্তু কেউই সেদিন নক করেনি।